আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ রয়েছি। বৈশ্বিক মহামারী কোভিড-19-এ তোমাদের বিদ্যালয় যখন বন্ধ, তোমাদের বিদ্যালয় নয়, শুধু বাংলাদেশের সকল বিদ্যালয় যখন বন্ধ, এই মুহূর্তে তোমাদের প্রিয় বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তোমাদের অনলাইনে ক্লাসের আয়োজন করেছেন। উক্ত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজ নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নবম ও দশম শ্রেণীর তোমরা যে যেখান থেকে আমার কথা শুনতে পাচ্ছ এই মুহূর্তে, তোমরা অতি তাড়াতাড়ি বই খাতা নিয়ে টেবিলে বসে যাও। এবার আমার ক্লাসটি তোমরা অনুসরণ করো। তাহলে আমি শুরুতেই বলেছি, আজকে তোমাদের সাথে আমার আলোচনা হবে একাদশ অধ্যায় চল বিদ্যুৎ সম্পর্কে। চলবিদ্যুৎ অধ্যায়ে আমরা যে জিনিসগুলো আজকে শিখব সেটা হলো বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ চালক শক্তি, বিভব পার্থক্য, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী পদার্থ, আর সর্বশেষ আমরা শিখব ওহমের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই খাতা খুলে টেবিলে বসে গিয়েছ। আমার ক্লাস এখন শুরু হবে। তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। তা প্রথমেই আমাদের চলবিদ্যুৎ অধ্যায় পড়তে গেলে একটা জিনিস আমাদের মাথায় আসবে, সেটা হলো বিদ্যুৎ, তাই না? তোমরা যাকে ইংরেজিতে কারেন্ট বলে থাকো। তো প্রথমে আমাকে অধ্যায় সম্পর্কে ধারণা নিতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে বিদ্যুৎ বা কারেন্ট কি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিগত ক্লাস থেকে জেনে আসছো যে প্রত্যেকটি পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে বলা হয় পরমাণু। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমন্বয়ে গঠিত। এই পরমাণুকে বিশ্লেষণ করলে তিনটি পার্টিকেল পাওয়া যায়। তাদেরকে বলা হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা এও জানো যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ, এবং ইলেকট্রনটি পরমাণুর তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে বিদ্যুৎ কি? এর সাথে বিদ্যুতের সম্পর্ক কি? মূলত বিদ্যুৎ হলো এই চার্জের ক্রিয়া বা প্রভাব। অর্থাৎ আমরা বলতে পারি যে চার্জের ক্রিয়া বা প্রভাব কি বলা হবে? বিদ্যুৎ। এই বিদ্যুৎকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো চলবিদ্যুৎ, অপরটি হলো স্থির বিদ্যুৎ। বিগত অধ্যায়ে তোমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে ধারণা পেয়েছো। আশা করি আজকে চলবিদ্যুৎ সম্পর্কে তোমরা ধারণা পাবে। তাহলে আমরা চলবিদ্যুৎ সম্পর্কে জানতে চাই। তো চলবিদ্যুৎ সম্পর্কে জানার আগে আবার বিদ্যুতের সংজ্ঞার ভিতরে আমি একটি জিনিস পেয়েছি, সেটা হলো চার্জ বা আধান, তাই না? চার্জ বা আধান। চার্জ এর বাংলা প্রতিশব্দ হলো আধান। এই যে পদার্থ সৃষ্টিকারী, যতগুলো পদার্থ সৃষ্টি হবে, এই পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের এই বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো চার্জ বা আধান। আমি যদি তোমাকে আবারও বলতে চাই যে চার্জ কি? চার্জ হলো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম। মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হবে আধান বা চার্জ। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক কণিকা হলো 200টি। এর ভিতরে 3টি স্থায়ী মৌলিক কণিকা রয়েছে, তার হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম বা এই যে কণিকার যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, এই ধর্মকে আমরা বলবো আধান বা চার্জ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আধান বা চার্জটা কি। এরপরে তোমাদের যে জিনিসটা জানতে হবে তাহলে স্যার আমাদের চলবিদ্যুৎটা কি, টোটাল যে চলবিদ্যুৎটা কি। চলবিদ্যুৎ এর আগের অধ্যায়ে তোমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে ধারণা পেয়েছিলে। এর আগের অধ্যায়ে তোমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে ধারণা পেয়েছিলে। এই অধ্যায়ে তোমরা চলবিদ্যুৎ সম্পর্কে ধারণা পেতে চাও। তো চলবিদ্যুৎ হলো যে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে, যে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, তাকে বলা হবে চলবিদ্যুৎ। আমি যদি সংজ্ঞাটাকে আবার তোমাকে রিলাই করি, যে বলি যে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, তাকে বলা হবে চলবিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এর সংজ্ঞাটি বুঝতে পেরেছ।
আমি যদি এক কথায় বলতে চাই জলবিদ্যুতের সংজ্ঞা, তাহলে আমি বলে দিব যে গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াই হচ্ছে জলবিদ্যুৎ। ওকে ফাইন। তাহলে এখন আমরা চলে যাব বিদ্যুৎ প্রবাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমাদের আলোচনা থাকবে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। এখন বিদ্যুৎ প্রবাহটা কি সেটা আমরা জানতে চাচ্ছি। মনে করে এটা একটা পরিবাহী, তো পরিবাহী হলে তার ভিতরে দিয়ে বিদ্যুৎ যাবে। আমরা পরিবাহী সম্বন্ধে 4 নম্বরের পাঠে আলোচনা করব। তোমাদের বইয়ের পাঠের ধারাবাহিকতা আমি আলোচনা করতেছি। তাহলে কোনো একটি পরিবাহী এখান থেকে যে এটাকে বলা হয় প্রস্থ সেট। তোমরা প্রস্থদের সেটটা বোঝার জন্য আরেকটু যদি সহজ করে আমি তোমাকে বলি যে তোমরা বাসায় যে সালাদ তৈরি করো, যে তোমরা শসাটা কাটো, সেভাবে যেভাবে কাটা হয় এটা কি বলা হয়, তার প্রস্থ সেট। তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহ আমরা সংজ্ঞাকে কীভাবে দিতে পারি? কোনো একটি পরিবাহীর বা কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হবে বিদ্যুৎ প্রবাহ। কি বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি আবার বলি, তোমরা সংখ্যাটি খাতা লিখে দাও। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হবে বিদ্যুৎ প্রবাহ। তাকে বলা হবে কি? বিদ্যুৎ প্রবাহ। তাহলে তোমরা সকলেই বুঝতে পেরেছ বিদ্যুৎ প্রবাহ কি। তা বিদ্যুৎ কোন দিক থেকে প্রবাহিত হবে? বিদ্যুৎ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, এটা তোমরা আগে জেনে আসছো। আমরা যদি বলি যে এটা একটা পরিবাহী, এটার মধ্যে দিয়ে কিউ পরিমাণে আধান প্রবাহিত হচ্ছে টি সময় ধরে। কত সময় ধরে? টি সময় ধরে। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারবো যে টি সময়ে প্রবাহিত আধানের পরিমাণ কিউ। টি সময়ে যদি প্রবাহিত আদানের পরিমাণ কিউ হয় তা একক সময়, সুতরাং একক সময়ে প্রবাহিত আদান হবে কি? কিউ ভাগ টি। কিউ ভাগ টি। তা আমাদের সংজ্ঞায় বলেছি যে একক সময়ে প্রবাহিত আদানকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ যদি আমরা আই দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমরা আই সমান লিখতে পারবো কিউ ভাগ টি, তাই না? কিউ ভাগ টি। এখন আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রা একক বের করতে চাই সেটা আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো। আমরা আগে জানি যে চার্জের একক হলো কুলম্ব, এন্ড সময়ের একক হলো সেকেন্ড। কুলম্ব সেকেন্ড, এটাকে যদি আমি এভাবে লিখি কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডকে আমি বলতে পারি একত্রে অ্যাম্পিয়ার। কি বলতে পারি? অ্যাম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তুমি পেয়ে গেলে যে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে স্যার অ্যাম্পিয়ার কি, তাই না? তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে অ্যাম্পিয়ারটা কি। অ্যাম্পিয়ার হলো, এটা তো মনে করো এটা 1 সেকেন্ড, এটা মনে করো 1 কুলম্ব, এটা মনে করো 1, তাহলে সেক্ষেত্রে এটা হবে 1 অ্যাম্পিয়ার। তো তুমি এখান থেকে সংজ্ঞাটা এরকম করে দিতে পারো যে কোন একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর যে প্রবাহের সৃষ্টি হবে তার মান হবে 1 কুলম্ব। এখন তুমি তড়িৎ প্রবাহ বুঝতে পারলে যে তড়িৎ প্রবাহ কি। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এই যে জলবিদ্যুৎ অধ্যায়টা আমরা কেন পড়বো, কেনই শিখবো, তাই না? তুমি যদি একটু চারপাশের দিকে তাকাও, তোমার মাথার উপরে যে পাখাটা ঘুরতেছে, তোমার পাশে যে লাইটটা জ্বলতেছে, তোমার বাসায় যে এসি চলতেছে অথবা ফ্রিজ চলতেছে, এটা কোথা থেকে আসে? এটা কীভাবে চলে? অবশ্যই বিদ্যুতের সাহায্যে চলে। এই যে বিদ্যুতের সাহায্যে চলে এটা হলো জলবিদ্যুৎ। তাহলে আজকাল এই জলবিদ্যুৎ ছাড়া বর্তমান সভ্যতা প্রায় অচলের পথে, তাই না? সুতরাং জলবিদ্যুৎ সম্বন্ধে আমার জানতে হবে। তা আমরা প্রথম সম্পর্কে জেনে গেলাম যে বিদ্যুৎ প্রবাহটা কি। বিদ্যুৎ প্রবাহ কি বলেছি? যে কোনো একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণে আদান প্রবাহিত হয় তাকে বলা হবে তড়িৎ প্রবাহ। সেক্ষেত্রে আমরা এটার অ্যাম্পিয়ারের সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে আমাদের যে অংশটুকু রয়েছে সেটা হলো আমাদের তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো তড়িৎ চালক শক্তি কি। তড়িৎ চালক শক্তি জানার আগে
আমরা একটা বিদ্যুৎ কোষ সম্পর্কে জানি। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ যে পথ দিয়ে চলে তাকে বলা বিদ্যুৎ বর্তনী। আমি যদি একটি বিদ্যুৎ বর্তনীর চিত্র আঁকতে চাই, এটা মনে করে একটা কোষ, এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে, এখানে একটি বাল্ব রয়েছে, এখান থেকে একটা সুইচ রয়েছে, চাবি, এখান থেকে যে এলো, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এদিক থেকে বিদ্যুৎ সে পরিবাহিত হচ্ছে। মনে করে এটা হলো এ বিন্দু, এটা হলো সেক্ষেত্রে বি বিন্দু, এটা মনে করে এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে আমরা শিখতে চাচ্ছি তড়িৎ চালক শক্তিটা কি। তাহলে শক্তি হলো সেদের কাজ দরকার হবে, আমরা যদি কাজ করার সমর্থকই শক্তি বলা হয়, তাই সেক্ষেত্রে এখানে কাজ গঠিত শক্তি পাওয়া যাবে। এখন একটি একক ধনাত্মক আধানকে, 1 ইউনিট ধনাত্মক আধানকে এই সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, আমরা যদি এটাকে একটু এভাবে এটাকে চিহ্নিত করি যে বাল্বটাকে সম্পূর্ণ বর্তনী ঘুরে উৎস সহ আবার ওই বিন্দুতে নিয়ে আসা যায়, এই নিয়ে আসতে যতটুকু পরিমাণে কাজের দরকার হবে এর মানই হবে তড়িৎ চালক শক্তি। ক্লিয়ার? তাহলে সংখ্যাটা তুমি কীভাবে লিখবা, খাতায় লিখে নাও যে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ সম্পন্ন হয় তাকে ওই উৎসের তড়িৎ চালক শক্তি বলা হয়। তাহলে এখান থেকে যদি প্লাস কিউ পরিমাণ আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে আমার ডাব্লু পরিমাণে কাজ সম্পন্ন হয়, তাহলে একক সময় যেটা আনতে সম্পন্ন হবে তাকে আমরা কি বলবো, চলবিদ্যুৎ। তাহলে এখান থেকে বলতে পারি যে কিউ পরিমাণ আধানকে আনতে কাজের পরিমাণ যদি ডাব্লু হয়, তাহলে একক আধানকে আনতে কাজের পরিমাণ কত হবে, ডাব্লু বাই কিউ। তা ডাব্লু বাই কিউকে আমরা কি বলবো, তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তিকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোমেটিক ফোর্স, সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। যদি আমরা ই দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে তড়িৎ চালক শক্তি ই ইকুয়াল ডাব্লু বাই কিউ, ইকুয়াল ডাব্লু বাই কিউ। তো এটা তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এরপরে আমি চলে যাব পরবর্তী বার। তাহলে আমাদের বিদ্যুৎ প্রবাহ গেল, তড়িৎ চালক শক্তি গেল, এবার বিভব পার্থক্য। আমরা সকলেই জানি পরিবাহী দুই প্রান্তে যদি এই বিভবের পার্থক্য থাকে তখন সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হয়। তা সেক্ষেত্রে বিভব পার্থক্য সেটা আমাদের জানা খুব প্রয়োজন। তো বিভব পার্থক্য আগে যে আমরা তড়িৎ চালক শক্তির সংজ্ঞাটা বলেছিলাম, সেই সংজ্ঞাটায় শুধু উৎস বাদে অংশটা বাদ দিলে যা হবে সেটাই হবে বিভব পার্থক্য। তো সংখ্যাটা আমরা কীভাবে দিতে পারি যে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বা অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। ক্লিয়ার? তো কি বলছি যে একক ধনাত্মক আধানকে 1 ইউনিট পজিটিভ চার্জ, অর্থাৎ একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে স্থানান্তর করতে যতটুকু কাজ সম্পন্ন হবে তা হবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। ক্লিয়ার? তাই সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই সংজ্ঞার মাধ্যমে এটা লিখতে পারি যে আমরা যদি এখান থেকে কিউ পরিমাণ আধানকে এই বি বিন্দুতে আনতে চাই, কিউ পরিমাণ আধানকে স্থানান্তর করতে যদি আমার ডাব্লু পরিমাণের কাজ সম্পন্ন হয়, সেক্ষেত্রে একক আধানকে আমরা নিতে পারি কি ডাব্লু বাই কিউ। একক আধানকে সম্পন্ন করতে যে কাজ হয়, একক আধানকে সম্পন্ন করতে যে কাজ হবে তা কি আমরা কি বলবো, সেটা কি আমরা বলবো বিভব পার্থক্য। তাই বিভব পার্থক্য যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লু সমান ভি সমান ডাব্লু বাই কিউ। আগে পেয়েছিলাম আমরা ই সমান ডাব্লু বাই কিউ, আমরা লিখতে পারি ই সমান ভি সমান ডাব্লু বাই কিউ। দ্যাট ইজ ওয়াই আমরা লিখতে পারি বা কি লিখতে পারি ডাব্লু ইকুয়াল ভি অফ কিউ। ডাব্লু ইকুয়াল কি লিখতে পারি ভি অফ কিউ। এখন আমরা আগে যেটা পেয়েছিলাম যে আই সমান সমান কি পেয়েছিলাম কিউ বাই টি, তাহলে কিউ সমান সমান কি পাবো, কিউ সমান সমান পাবো আই টি। যদি আমরা এখানে কিউর মানটা বসিয়ে দেই তাহলে আমরা পাবো ডাব্লু সমান সমান ভি আই টি। ডাব্লু সমান সমান কি পাবো ভি আই টি। এটাকে বলা হয় ব্যয়িত শক্তির সমীকরণ। এটাকে বলা হবে ব্যয়িত শক্তির সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো ব্যয়িত শক্তির সমীকরণ। সেক্ষেত্রে তোমাকে ব্যয়িত শক্তির সমীকরণটি কি মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমি পরবর্তী পাঠে চলে যাব। তোমরা অবশ্যই অংশটি বুঝতে পেরেছ।
আশা করি তুমি অংশটিকে বুঝতে পেরেছ। পরবর্তী অংশে তুমি দেখতে পাচ্ছ যেটা রয়েছে পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী পদার্থ। তড়িৎ পরিবাহিতার ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। সেটা হলো পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী। পরিবাহী প্রথমে রয়েছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলেছি যে তড়িৎ পরিবাহিতা যে ধর্ম রয়েছে এই ধর্মের উপর ভিত্তি করে তাদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম হলো পরিবাহী। পরিবাহী সংজ্ঞা থেকে অর্থাৎ নাম থেকে বোঝা যায় পরিবাহী অর্থাৎ যার পরিবহন করার ক্ষমতা আছে। তো যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে, অর্থাৎ ইলেকট্রন চলাচল করতে পারে, বিদ্যুৎ চলাচল করতে পারে, তাদেরকে আমরা বলবো পরিবাহী। তারা কারা? সকল ধাতুই বিদ্যুৎ পরিবহন করে। তা ধাতু কারা? সোনা, রূপা, তামা, এগুলো হলো বিদ্যুৎ। সোনা, রূপা সেগুলো বিদ্যুৎ পরিবাহী। এরপরে আছে অপরিবাহী। অপরিবাহী অর্থাৎ যারা পরিবহন করতে পারে না, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, অর্থাৎ চলাচল করতে পারে না, তাদেরকে আমরা বলবো অপরিবাহী। কেন তারা অপরিবাহী? অপরিবাহী সকল অধাতু। সকল অধাতু কেন অপরিবাহী? কারণ আমরা জানি বিদ্যুৎ চলাচল করার জন্য তার ভিতরে মুক্ত ইলেকট্রনের প্রয়োজন হয়। অপরিবাহী পদার্থের সমূহে মুক্ত ইলেকট্রন থাকে না। তোমরা কেমিস্ট্রি বইতে এটা পড়েছিলে। তাহলে এই কারণে অপরিবাহী কি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এরা কারা? এরা হলো সকল প্রকারের অধাতু এবং তার ভিতরে কে থাকতে পারে? রাবার, কাঁচ, প্লাস্টিক, তাই না? এগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এরপরে সর্বশেষ যে অংশটি রয়েছে অর্ধ পরিবাহী। অর্ধ তার থেকে অর্ধ সেটা এটা হলো একটা এখানে পরিবাহী আছে, এখানে অপরিবাহী আছে, এর মাঝ বরাবর যারা থাকবে তারা অর্ধ হবে, তাদেরকে বলা হবে অর্ধ পরিবাহী। অর্থাৎ যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম বাট অপরিবাহীর চেয়ে বেশি, অর্থাৎ যাদের পরিবহন ক্ষমতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, তাদেরকে আমরা বলে থাকবো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী পদার্থসমূহ যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তারা পরিবাহীর ন্যায় আচরণ করে। আবার যখন তাদের তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পাবে অর্থাৎ ডিক্রিজ হবে তখন তারা অপরিবাহীর ন্যায় আচরণ করে। এরা কারা? এরা হলো সিলিকন, জার্মেনিয়াম, এরা অর্ধ পরিবাহীর ন্যায় আচরণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ যে অংশটি আজকে আমরা আলোচনা করব সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটি আলোচনা। তোমরা অবশ্যই এই ছোট ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণীতে এ সম্পর্কে ধারণা পেয়েছিলে। ওহমের সূত্র, বিজ্ঞানী ওহমের সূত্র আমরা এখন শিখব। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম নামে এক বিজ্ঞানী, তিনি এই সূত্রটি আবিষ্কার করেছেন। এই জন্য তার নাম অনুসারে এই সূত্রকে ওহমের সূত্র বলা হয়। বিজ্ঞানী ওহম বলেছেন যে কোনো একটা পরিবাহী যদি তাপমাত্রা স্থির রাখা হয় তাহলে এই পরিবাহীর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ হবে তা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি কথাটাকে আবার যদি রিপিট করে বলতে চাই যে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম কি বলেছেন? বলেছেন যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কথাটা তুমি বুঝতে পেরেছো তোমরা সকলেই? মনে করো যে এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এই ভিতর থেকে বিদ্যুৎ কি প্রবাহিত হচ্ছে। আমরা ধরে নিলাম এটা একটা প্রান্ত এ, এবার এটি একটি প্রান্ত আমরা ধরে নিলাম, সেটাকে মনে করলাম বি। যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার ভিতরে অবশ্যই বিভবের ব্যবধান থাকতে হবে, না হলে সে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। তাই মনে করলাম যে এই প্রান্তের বিভব হলো ভি অফ এ, এই প্রান্তের বিভবকে আমি মনে করলাম যে ভি অফ বি, বিবি। এখন এই প্রান্তের বিভব যদি ভি অফ এ হয়, এই প্রান্তের বিভব যদি ভি অফ বি হয়, এর মধ্য দিয়ে যদি আই মাত্রার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওহাম কি বলেছেন যে তাপমাত্রা যখন স্থির তখন এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তা এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি হবে? সমানুপাতিক হবে।
তাহলে যেহেতু এই প্রান্তে বিভব এ ভি এ, এই প্রান্তে বিভব ভিবি, আর আমরা দেখাচ্ছি বিদ্যুৎ এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। আমি যদি মনে করি যে ভি অফ এ ইজ গ্রেটার দেন ভি অফ বি, অর্থাৎ ভি অফ এ বড় এবং ভি অফ এ ছোট, তাহলে তাদের মধ্যে একটি পার্থক্য সৃষ্টি হবে। সেই পার্থক্য কি হবে? ভি সমান আমরা লিখতে পারি ভি অফ এ মাইনাস ভি অফ বি। এটাকে আমরা বলতে পারি বিভব পার্থক্য দুইটি বিন্দুর মধ্যে। তাহলে সাইমন ওহাম কি বলেছেন? ওহাম বলেছেন যে তাপমাত্রা যদি স্থির থাকে সেক্ষেত্রে এই বিভব পার্থক্য হবে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের কি হবে? সমানুপাতিক হবে। তাহলে এক্ষেত্রে যদি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান আই হয়, যদি আমরা ব্যাখ্যা করি এভাবে যে মনে করি এবি একটি পরিবাহী তার, যদি ব্যাখ্যা আসে যে ব্যাখ্যা করো হবে সূত্রে, তখন এভাবে লিখবে যে মনে করি এবি একটি পরিবাহী তার, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এ প্রান্তের বিভব ভি অফ এ, বি প্রান্তের বিভব ভি অফ বি, ভি অফ এ ইজ গ্রেটার দেন ভি অফ বি। সুতরাং বিভব পার্থক্য কত হবে? ভি এ মাইনাস ভিবি সমান ভি। তাহলে ওহামের সূত্র মতে আমরা লিখতে পারবো যে আই ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ আই সমানুপাতিক ভি। এখন সমানুপাতিক দিয়ে তুমি কি বুঝো? সমানুপাতিক দিয়ে বোঝা যাচ্ছে যে ভি বাড়লে ভোল্টেজ বাড়লে, বিভব পার্থক্য বাড়লে কারেন্ট বাড়বে, আবার বিভব পার্থক্য কমলে কারেন্ট কি হবে? কমবে। অর্থাৎ যদি বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের মান কত হবে? দ্বিগুণ হবে। যদি বিভব পার্থক্যের মান অর্ধেক করা হয় সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের মান কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি সকলেই যে সমানুপাতিককে উঠাতে হলে একটা ধ্রুবক দরকার হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো আই ইকুয়াল জি অফ বি। এখানে জিকে আমি মনে করব যে একটা সমানুপাতিক ধ্রুবক, তার নাম হবে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা, পরিবাহকের তড়িৎ পরিবাহিতা। এখানে লিখবা যে এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, যে একটি সমানুপাতিক ধ্রুবক। একে পরিবাহকের তড়িৎ পরিবাহক বলে। কি বলা হয়? একে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা বলে। তাহলে এখানে কি? যে একটি সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা বলে। এই যে তড়িৎ পরিবাহিতা রোধের বিপরীত। তড়িৎ পরিবাহিতা কার বিপরীত? রোধের বিপরীত। রোধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো জি সমান 1/r, জি সমান 1/r লিখতে পারবো। তাহলে আমরা যদি একটু মুছে এখানে লিখতে চাই, এই মানটাকে যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো? I ইকুয়াল 1/r ইন্টু কি ভি, বা I ইকুয়াল v/r। এটা যদি আমরা আরো করে লিখতে চাই তো লিখতে পারবো ভি সমান I অফ r। এটাই হলো ওহামের সূত্র। এটা কি? এই সূত্র দিয়ে আমরা তাহলে যে কোনো একটি রাশির মান দেওয়া থাকলে অপর যে কোনো রাশির মান আমরা বের করতে পারবো। যদি দুইটি রাশির মান দেওয়া থাকে অপর রাশির মান বের করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এর আগে যেটা আমরা পেয়েছিলাম, তোমাদের মনে আসছে বেগ শক্তি কি পেয়েছিলাম? ডাব্লু সমান কি পেয়েছিলাম? ভিআইটি। ডাব্লু সমান আমরা একটা সমীকরণ বের করেছিলাম ভিআইটি। এখন যদি ভি এর মানটা আমি এখানে বসিয়ে দেই আইআর ইন্টু আইটি, তাহলে আমরা কি পাবো? ডাব্লু সমান আই স্কোয়ার আর টি, এটা আমরা পেয়ে যাবো। অথবা এটা যদি আমরা আরো ক্যালকুলেশন করতে চাই, আই এর পরিবর্তে আমরা বসিয়ে দেই v/r, তাহলে v/r তার কি হোল স্কোয়ার ইন্টু আর টি। এটাকে আমরা লিখতে পারবো কি v²/r² ইন্টু আর টি। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি v² কি লিখতে পারবো? v²/r ইন্টু টি। তো এটা আমরা ডাব্লু সমান তা ডাব্লু সমান কয়টা পেলাম? আমরা পেলাম ভিআইটি, এটা একটা সমীকরণ পেলাম। আরটা কি পেলাম? I² RT, এটা একটা সমীকরণ পেলাম। আরটা কি পেলাম? ডাব্লু সমান I² ডিভাইডেড বাই r ইন্টু টি। এটা হলো ব্যয়িত শক্তির রাশিমালা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা
এই সমীকরণগুলো তোমাদের অঙ্ক করার জন্য ব্যবহার করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই তোমাদের ক্লাসটি শেষ করব। পরবর্তী ক্লাসের তোমাদের অংশগ্রহণ করার জন্য বলবো। যেদিন পরবর্তী ক্লাস হবে আশা করি তোমরা অংশগ্রহণ করবে, তোমরা উপকৃত হবে ক্লাসগুলো থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে থাকবে কিছুক্ষণ পর পর সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেবে, স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক, আমাদেরকে অতি তাড়াতাড়ি মহামারী থেকে মুক্তি করে দুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।